নমস্কার বন্ধুরা। ভারত সরকারের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী পার্লামেন্টে নতুন আয়কর আইন 2025 পেশ করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে। তো এই নতুন আয়কর আইনে চাকরিজীবী বা পেনশনদের জন্য কী সুবিধা আছে বা কী নতুন নিয়ম আছে সেটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। বিশেষ করে 2025-এর 1 এপ্রিল থেকে যে নতুন বেতনটা পাবেন বা পেনশনটি পাবেন, অর্থাৎ 2025-এর 1 এপ্রিল থেকে 2026-এর 31 মার্চ পর্যন্ত, তো সেই বেতন বা পেনশনটি কোন আয়কর আইনে হিসেব হবে, অর্থাৎ এতদিনের পুরনো আয়কর আইন 1961 আইনে নাকি 2025-এর এই নতুন আয়কর আইনে। কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে নতুন আইনটা কবে থেকে চালু হচ্ছে বা কোন স্যালারিটা, কোন মাসের স্যালারিটা কোন দিকে যাবে। শুধু তাই নয়, বেতনভোগীদের প্রায় 11 প্রকারের আয়কে নতুন আয়কর আইনে যুক্ত করা হয়েছে ইনকাম ট্যাক্সেবল বলে। এবং সেই সঙ্গে আইটিআর ফিলিং, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার যে সেকশান, সেটাকে কত নম্বর ধারা করা হয়েছে, নতুন ধারাতে নতুন ইনকাম ট্যাক্স সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্রচুর ধারা অপসারণ করা হয়েছে এবং কয়েকটি সেভিংস, যে সেভিংসগুলোতে ইনকাম ট্যাক্স ছাড় পাওয়া যেত সেগুলোকেও কিন্তু বাতিল করা হয়েছে। 80C ধারাকে পরিবর্তিত করা হয়েছে, সেখানে নতুন ধারা যুক্ত হয়েছে বা নতুন সেকশান সেটাকে বলা হয়েছে। হাউস রেন্ট বা শিক্ষা ঋণের ক্ষেত্রেও কিন্তু ধারা চেঞ্জ করা হয়েছে। ক্লাবিং এবং ফিক্সড ডিপোজিট যে টিডিএস, তারও নতুন ধারা তৈরি করা হয়েছে। এবং কর জমা দেওয়ার তাহলে লাস্ট তারিখ কবে, এবং সেই সঙ্গে আর কী কী বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলি আনচেঞ্জ থেকে গেছে, এই সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের সঙ্গে আলোচনা করবো। আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ চাকরিজীবীরাই কিন্তু ইনকাম ট্যাক্স নিয়ে বেশি চিন্তিত থাকে। তো দেখে নিই, ভারত সরকারের পক্ষ থেকে যে আয়কর আইনটি পেশ করা হয়েছে 7ই ফেব্রুয়ারি 2025-এ কেন্দ্রীয় মন্ত্রিসভা সেটা অনুমোদন করেছে। এবং সেখানে বলা হয়েছে প্রায় 25 থেকে 30% ধারা কমানো হয়েছে বা তার কলেবর কমানো হয়েছে, এবং তার ফলে কী হবে, এটা সরলীকরণ করা হয়েছে এবং এর ফলে সাধারণ মানুষ অনেক সহজে ইনকাম ট্যাক্সের যে সমস্ত ধারা বা সুযোগ সুবিধাগুলো বুঝতে পারবে। শুধু তাই নয়, এখানটায় যে এতদিনের যে ধারা ছিল বা পেজ ছিল সেগুলোতেও কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন করা হয়েছে। শ্রীমতী নির্মলা সীতারামনজি বলেছেন, আয়কর আইন মূলত 1961 সালে প্রণীত হয়েছিল এবং 1962 সালে সেটা কার্যকর করা হয়েছিল। সেই সময় এটাতে 298টি বিভাগ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আরও বিভিন্ন বিভাগ যুক্ত হয়ে 819টি লাস্টে বিভাগ ছিল। কিন্তু এখন আমরা সেটাকে 5টে নামিয়ে এনেছি, অর্থাৎ 819 থেকে 5টিতে নামিয়ে আনা হয়েছে, অর্থাৎ অনেকখানি সহজ হয়েছে। এবং শুধু তাই নয়, বর্তমানে যেটা 1961 সালের আয়কর আইন ছিল সেটাতে 47টি অধ্যায় ছিল, 819টি ধারা ছিল এবং 5.12 লক্ষ শব্দ ছিল। সেটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে 1200 বিধান করা হয়েছে এবং 1200টি বিধান এবং 900টি ব্যাখ্যা বাদ দেওয়া হয়েছে। এবং নতুন আয়কর আইনে অধ্যায় করা হয়েছে 47টির বদলে 23টি এবং ধারা 819-এর বদলে করা হয়েছে 536টি এবং শব্দ 5,12,000-এর বদলে করা হয়েছে 2,60,000, অর্থাৎ কলেবরটা কিন্তু অনেকখানি কমিয়েছে। এটা অবশ্যই একটি খুবই গুরুত্বপূর্ণ দিক। এবারে আসি যে কর বছর, এটা খুবই সমস্যা ছিল, সেই সমস্যাটি কিন্তু দূর করে দেওয়া হয়েছে। কর বছর বলতে ট্যাক্স ইয়ার। এতদিন আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল করতে যেতাম তখন আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার আর ফিনান্সিয়াল ইয়ার নিয়ে কিন্তু সমস্যা হতো, সেই সমস্যাটিকে বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে আর অ্যাসেসমেন্ট ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার বলে আলাদা করে কিছু হবে না। এবার শুধুমাত্র একটাই ট্যাক্স ইয়ার হবে, যেটা 1 এপ্রিল 2025 1 এপ্রিল থেকে শুরু হবে এবং 31 মার্চ শেষ হবে। এটা 12 মাসের জন্য ট্যাক্স ইয়ারগুলো গণনা করা হবে। অর্থাৎ এতদিন কী ছিল, ধরুন সাপোজ এই যে 2024-25-এর সার্কেল এখন চলছে, এটা ফিনান্সিয়াল ইয়ার ধরলে 2024-25, কিন্তু তার ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট ইয়ার ধরলে বা মূল্যায়ন বছর ধরলে সেটা হবে 25-26। তো এই বিষয়গুলো অনেকের ক্ষেত্রে সমস্যা হতো, সেটাই কিন্তু দূর করে দেওয়া হয়েছে। এবার শুধুমাত্র ট্যাক্স ইয়ার হবে, যে বছরটি থাকবে শুধু সেই বছরটিকেই ট্যাক্স ইয়ার ধরা হবে, আর কোনোভাবে কোনো কিছু বলা হবে না। করদাতাদের মনে রাখা উচিত যে আর্থিক বছরে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্তই কিন্তু আর্থিক বছরটা থাকছে। এই ট্যাক্স ইয়ার যেটাকে বলা হচ্ছে সেটা ওই 1 এপ্রিল থেকে 31 মার্চ, কিন্তু আর ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ার আর ধরা হবে না বা সেগুলোকে হিসেব করা হবে না। এবং সেই সঙ্গে রেসিডেন্ট যারা আছে, অনাবাসী যারা আছে, তাদের জন্য কিন্তু টিডিএসের আলাদা আলাদা টেবিল করা হয়েছে, কারণ এতদিন টিডিএসের বিভিন্ন ধরনের ধারা ছিল ছড়িয়ে ছিটিয়ে, সেগুলোকে কিন্তু একসঙ্গে করা হয়েছে এইরকমভাবে। এটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রাফিক্স করে বোঝানো হয়েছে যে এইরকম রেসিডেন্ট, নন রেসিডেন্ট এবং যাদের কোনো টিডিএস লাগবে না তার আলাদা করে ভাগ করা হয়েছে। শুধু তাই নয়,
ইনকাম ট্যাক্স অ্যাক্টে যে 2025-এ যে নতুন চালু করা হয়েছে, সেখানে বেতনভোগীদের জন্যও কিন্তু সরলীকরণ করা হয়েছে। বেতন যে সম্পর্কিত যে ধারাগুলি ছিল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং একাধিক ধারাতেও কিন্তু বিভক্ত ছিল, সেগুলোকে এক জায়গায় করা হয়েছে। বেতন সম্পর্কিত সমস্ত ধারাগুলিকে এক জায়গায় একত্রিত করে সেগুলোকে আরও ছোট করা হয়েছে। যেমন 1961 সালের আয়কর আইনে 10 নম্বর ধারার অধীনে ছিল কি, অনুমোদিত কর্তন, গ্র্যাচুইটি, ছুটি নগদীকরণ, পেনশনের পরিবর্তন, ভিআরএস সহ আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, সেগুলো কিন্তু এক জায়গাতে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ তফসিল 2-তে সেগুলো তালিভুক্ত করা হয়েছে। এবং সেই সঙ্গে আজকে আমরা আর একটি বিষয় দেখব যে কোন কোন বেতন বা কোন কোন ধরনের আয়কে এবার ট্যাক্সেবল ধরা হচ্ছে নতুন আয়কর আইনে। দেখুন, 2025-এর নতুন আয়কর বিলে কর প্রদানের উদ্দেশ্যে এই নিচের বেতনগুলিকে সংযুক্ত করা হয়েছে বা যেগুলোকে রাখা হয়েছে লিস্টে। সেটা কী কী? মজুরি থেকে আয়, বার্ষিকী বা পেনশন থেকে আয়, গ্র্যাচুইটি, ফি বা কমিশন থেকে সুবিধা বা যে কোনো ধরনের বেতন বা মজুরি পরিবর্তে অতিরিক্ত কোনো লাভ, অগ্রিম বেতন, ছুটি নগদীকরণ, করমুক্ত সীমার বাইরে প্রভিডেন্ট ফান্ডে অবদান, অর্থাৎ যেগুলো হচ্ছে আপনারা জানেন 2.5 লক্ষ এবং 5 লক্ষ, যাদের জন্য যে সীমাটি আছে তার বেশি যখন আপনি ইনভেস্ট করবেন সেখান থেকে যে আয় হবে সেটাও কিন্তু এই আয়কর আইনে পড়ে যাবে। কেন্দ্র সরকার বা অন্য কোনো নিয়োগকারী কর্মচারীর পেনশন প্রকল্পের অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার হয়ে কেউ যদি পেনশন প্রকল্পে অ্যাকাউন্টে কোনো জমা করে, তো সেক্ষেত্রেও কিন্তু সেটাও কিন্তু আয়কর আইনে চলে আসছে। এবং অগ্নিবীর কর পাশে যদি কেন্দ্র সরকারের অবদান করে, সেটাও কিন্তু আয়কর আইনে চলে আসছে। এবার আসি যে আয়কর আইনে যে চাকরিজীবী বা পেনশনারদের যে নতুন হয়েছে, স্ল্যাবটা হয়েছে, সেটা কি? সেই স্ল্যাবের কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। এই বাজেটে যা ঘোষণা করা হয়েছিল 12 লক্ষ টাকা পর্যন্ত সবার ট্যাক্স ফ্রি, নিউ ট্যাক্স রিজিম যেটাকে বলা হচ্ছিল, নতুন আইনে সেটাকেই রাখা হয়েছে 12 লক্ষ টাকা পর্যন্ত টোটালি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান। এবং কার্যকরভাবে বেতনভোগীদের জন্য আর একটি টোটাল যে সীমাটা করা হয়েছে 12,75,000 টাকা পর্যন্ত সম্পূর্ণরূপে ট্যাক্স ছাড়। এবার আছে পেনশন, বিভিন্ন ধরনের পেনশন, অর্থাৎ কেন্দ্র সরকার থেকে শুরু করে অন্যান্য যে সরকারের পক্ষ থেকে পেনশন দেওয়া, সেটাও কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় চলে এসেছে। এবার আসি এই 2025-এর আয়কর আইন অনুযায়ী 2025-এর 1 এপ্রিল থেকে প্রাপ্ত বেতন বা পেনশন কোন নিয়মে হবে। তো এখানে বলা হচ্ছে, যেহেতু আয়কর আইনটি 1 এপ্রিল 2026 থেকে লাগু হবে, তাই 2025-26-এর আয়ের মূল্যায়ন, অর্থাৎ 2025-এর 1 এপ্রিল থেকে 2026-এর 31 মার্চ পর্যন্ত যে আয়টা হবে, সেই আয় পুরনো নিয়ম অর্থাৎ 1961 সালের আয়কর আইন অনুযায়ী কিন্তু হিসেব করা হবে। কিন্তু 2026-27 সালের যে আয়টি হবে সেটাকে 2026-27 সালের ট্যাক্স ইয়ারে ধরা হবে, অর্থাৎ নিউ আইনে, অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025-এর আইনে কিন্তু ধরা হবে। এবং সেই সঙ্গে এখানটায় একটা বিষয় খেয়াল রাখবেন, 2026-27-এ যখন আপনি ইনকাম ট্যাক্সের হিসাব করেন, তখন কিন্তু আর মূল্যায়ন বছর বা ফিনান্সিয়াল ইয়ার বলে কিছু হবে না, শুধুমাত্র কর বছর বা ট্যাক্স ইয়ার বলেই শুধুমাত্র থাকবে। আপডেটেড আয়কর রিটার্ন যা ছিল সময়, সেটাকে এই বাজেটে বাড়ানো হয়েছিল, 24 মাস থেকে বাড়িয়ে 48 মাস করা হয়েছিল, 2 বছর থেকে বাড়িয়ে 4 বছর করা হয়েছে। এই 4 বছরই থাকবে, তবে তার জরিমানার ভাগ বিভিন্ন করা হয়েছে, 25%, 50%, 75%, 100%। তো সেটা নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। এবং সেই সঙ্গে ইনকাম ট্যাক্স আইটিআর ফাইল করার সময় যে সেকশানগুলো ছিল, ওল্ড ট্যাক্স রিজিমে ইনকাম ট্যাক্স ফাইল করার সময় ধারা ছিল 139, অর্থাৎ প্রথমে যখন আপনি ডিউ ডেটের মধ্যে যখন ইনকাম ট্যাক্সটি ফাইল করেন, তখন ধারা ছিল 139, সেটাকে চেঞ্জ করে বলা হয়েছে 263। এবং 115-র বিএসসি নিউ ট্যাক্স রিজিমে সেটাকে করা হয়েছে 202, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়। তো আপনাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আপনি কোন ধারাটি চয়েস করছেন 2026-এর 1 এপ্রিল থেকে। এবং এখানটা একটা বিষয় খেয়াল রাখবেন, নিউ ট্যাক্স রিজিম যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু ডিফল্ট হিসাবে থাকবে। এবং কিছু বিধানকে অপসারণ করা হয়েছে, 300টির বিধান বা ধারা অপসারণ করা হয়েছে। জাতীয় সঞ্চয় প্রকল্প, যেটাতে ট্যাক্স ছাড় পাওয়া যেত, এবং দীর্ঘমেয়াদী অবকাঠামো বন্ডে, অর্থাৎ লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার বন্ডেও কিন্তু ট্যাক্স ছাড় আর পাওয়া যাবে না, এইগুলোকে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ 80CCA, 80CCF এই দুটি ধারা কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এলআইসি বা যে ইকুইটি সেভিংস লিঙ্ক, প্রভিডেন্ট ফান্ড, এই সমস্ত ধারাগুলি সুযোগগুলো যে 80সিতে যুক্ত ছিল, সেটা কিন্তু 80সি সুবিধাগুলো রাখা হয়েছে, কিন্তু ধারাটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, সেটা করা হয়েছে 123।
অর্থাৎ এই 123 নতুন নিয়মে কিন্তু আপনি ট্যাক্স ছাড়টা পাবেন। জীবন বিমা থেকে আরম্ভ করে প্রভিডেন্ট ফান্ড, বিলম্বিত বার্ষিকী সবই কিন্তু এবার এই 123-এর আন্ডারে আসছে। গৃহ ঋণের জন্য সুদ সেটাকে চেঞ্জ করা হয়েছে 130 এবং 131-এর মধ্যে মোটামুটি সবগুলো ভাগ করে দেওয়া হয়েছে। 130 এবং 131 ধারাতেই কিন্তু গৃহ ঋণের সুদে ট্যাক্স ছাড় পাওয়া যাবে। শিক্ষা ঋণের জন্য ট্যাক্স ছাড় হবে 129 ধারাতে। পেনশন প্রকল্পে বিভিন্ন ধরনের পেনশন যে প্রকল্পগুলো থাকে, এনপিএস থেকে শুরু করে অটল পেনশন সবেতেই কিন্তু ট্যাক্স ছাড় হবে 124-এর ধারায়। অগ্নিপথ প্রকল্পের জন্য যে ট্যাক্স ছাড় হবে সেটা হবে 125। বর্তমান আয়কর আইনের ধারা 192 থেকে 196, এটা ছিল টিডিএস সংক্রান্ত ধারাগুলি, সেটাকে টোটাল একসঙ্গে করা হয়েছে 393। এবং এছাড়া আয়কর আইনের 206-এর সিসি, যেটা উৎসে কর টিসিএস, সেটাকে চেঞ্জ করা হয়েছে 394। এবং নতুন আয়কর বিলের অধীনে বেতন থেকে আয় 15 নম্বর ধারা, গৃহস্থলী সম্পত্তি থেকে আয় করা হয়েছে 20 নম্বর ধারা, ব্যবসা বা পেশা থেকে করা হয়েছে 26 নম্বর ধারা, এবং 67 নম্বর ধারা করা হয়েছে মূলধন লাভ। অন্যান্য উৎস থেকে আয় করা হয়েছে ধারা 92। এবং বিভিন্ন ধরনের ক্লাবিং, অর্থাৎ সন্তানের আয় আপনার সঙ্গে ক্লাবিং হবে, স্ত্রীর আয় আপনার আয়ের সঙ্গে ক্লাবিং হবে, সেটাই করা হয়েছে 96 থেকে 100 নম্বর ধারার মধ্যে। এবং 108 থেকে 121 পর্যন্ত করা হয়েছে বিভিন্ন ধরনের লোকসান বা ক্যারি ফরওয়ার্ড, অর্থাৎ আপনার লোকসান বা লাভগুলি যে ক্যারি ফরওয়ার্ড করতে হয় সেটা করা হয়েছে 108 থেকে 129-এর মধ্যে। এবং কর জমা দেওয়ার সময় যা ছিল তাই রাখা হয়েছে। 31শে জুলাইয়ের মধ্যে আপনাকে টোটাল কর শোধ করতে হবে। 31শে অক্টোবরের মধ্যে যাদের কোম্পানি সেটাকে পরিশোধ করতে হবে। যাদের ভেরিফিকেশানের প্রয়োজন হবে তাদের 31শে অক্টোবরের মধ্যে এবং 30শে নভেম্বরের মধ্যে আইটিআর ফাইল করতে হবে। এবং যাদের বিভিন্ন ধরনের মূল্য নির্ধারণের মামলা থাকে তো সেক্ষেত্রে 30শে নভেম্বরের মধ্যে, এবং সংশোধিত অর্থাৎ রিভাইজড আইটিআর ফাইল করতে হবে 31 ডিসেম্বর, অর্থাৎ যে কর বছর শেষ হওয়ার 9 মাসের মধ্যে তা কিন্তু এই কাজটি করতে হবে। আনচেঞ্জ থাকতে কি ট্যাক্স স্ল্যাবে কোনো পরিবর্তন হয়নি, সেই যা ছিল ইনকাম ট্যাক্সের স্ল্যাব তাই রাখা হয়েছে। এবং বিভিন্ন ধরনের যে ওয়ার্ডগুলি, কিছু কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেগুলোকে পরিবর্তন করা হয়নি। এবং সেই সঙ্গে যে টিডিএস যে রেট সেগুলোকে কিন্তু কোনোভাবে চেঞ্জ করা হয়নি, তবে শুধুমাত্র ধারাগুলি পরিবর্তন করা হয়েছে। অনেকে বলছেন যে এটা প্রায় একই রাখা হয়েছে, কিন্তু তার কলেবরটাকে চেঞ্জ করা হয়েছে। মোটামুটি এই হচ্ছে সম্পূর্ণ তথ্য যেগুলো চাকরির জন্য গুরুত্বপূর্ণ। তো আশা করব তথ্যটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।